বিকেলের শেষ আলোটা বারান্দার গ্রিলে এসে পড়েছে। আমি সোফায় বসে ফোনে স্ক্রল করছি। ঠিক তখনই আমার বান্ধবী তানহা ফোন দেয়। হ্যালো। দোস্ত, একটা কাজ করে দিবি? আগে বল, তারপর দেখি। আমার চাচাতো বোনের বাসায় একটা ফাইল দিয়ে আসতে হবে। আমি নিজে যেতে পারছি না। কুরিয়ার করে দিলেই তো হয়। না, শুধু কাগজটা বুঝিয়ে দিতে হবে, 5-10 মিনিটের বেশি লাগবে না। আমি দীর্ঘ শ্বাস ফেলে বলি, ঠিক আছে, ঠিকানা পাঠা। তানহা সঙ্গে সঙ্গে ঠিকানা আর ফোন নাম্বার পাঠিয়ে দেয়। আমি ওয়ালেট আর বাইকের চাবি নিয়ে বের হয়ে পড়ি। বাইক চালিয়ে ঠিকানার সামনে এসে থামি। দোতলা একটা সুন্দর বাড়ি, ছোট বাগানে নানান রঙের ফুল ফুটে আছে। গেটের পাশে দাঁড়িয়ে একবার ঠিকানাটা মিলিয়ে নিই, তারপর কলিং বেল চাপি। কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে দরজা খোলার শব্দ ভেসে আসে। দরজাটা খুলতেই আমি কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকি। আমার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরা, লম্বা কালো চুলগুলো খোলা, বড় বড় চোখ, মুখে একদম মিষ্টি একটা হাসি। সাজ বলতে তেমন কিছুই নেই, তবু তাকে অস্বাভাবিক রকম সুন্দর লাগছে। মেয়েটাও কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকে, তারপর ভ্রুকুচকে বলে, জি, কাকে চাই? আমি দ্রুত স্বাভাবিক হয়ে বলি, এটা কি সিনথিয়াদের বাসা? জি, আমি সিনথিয়া। ও, আমি মুরাদ। তানহা আমাকে পাঠিয়েছে, আপনার জন্য একটা ফাইল দিয়েছে। আমি হাতে থাকা ফাইলটা এগিয়ে দিই। সিনথিয়া ফাইলটা নিয়ে হালকা হেসে বলে, ও আচ্ছা, আপু বলেছিল একজন আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবেন ভাবিনি। রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই চলে এলাম। সিনথিয়া দরজাটা আরেকটু খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকবেন কেন? ভেতরে আসুন। আমি একটু ইতস্তত করে বলি, না দরকার নেই, ফাইলটা দিয়ে চলে যাব। সিনথিয়া ঠোঁট ফুলিয়ে বলে, এত কষ্ট করে এসেছেন আর এক গ্লাস পানিও খাবেন না? এটা কিন্তু ঠিক না। আমি হেসে বলি, আচ্ছা, 5 মিনিটের বেশি বসবো না। সিনথিয়া খুশি হয়ে সরে দাঁড়ায়। আসুন। আমি ভেতরে ঢুকে ড্রয়িং রুমে বসি। ঘরটা বেশ গোছানো, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে কয়েকটা ফ্রেমে পরিবারের ছবি ঝুলছে। সিনথিয়া ফাইলটা টেবিলে রেখে রান্নাঘরের দিকে চলে যায়। 2 মিনিট পর একটা ট্রেতে করে 1 গ্লাস শরবত আর কিছু নাস্তা নিয়ে ফিরে আসে। ট্রেটা আমার সামনে রেখে বলে, শুধু শরবত দিলে আবার ভাববেন অতিথির আপ্যায়ন করতে জানি না। আমি হেসে বললাম, এত কিছুর দরকার ছিল না। সিনথিয়া কাঁধ ঝাঁকিয়ে বলে, আমার কাছে ছিল। আমি শরবতের গ্লাসটা হাতে নিই। ঠিক তখনই আমার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তানহার নাম ভেসে ওঠে। আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তানহার গলা শোনা যায়। ফাইলটা ঠিকমতো দিয়েছিস তো? হ্যাঁ, দিয়ে দিয়েছি। সিনথিয়া কাগজগুলো বুঝে নিয়েছে? আমি সিনথিয়ার দিকে তাকাই। সে ফাইল খুলে এক এক করে কাজগুলো দেখছে, তারপর আমার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে ইশারা করে জানিয়ে দেয়, সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর তোকে বিরক্ত করব না। কল কেটে যায়। আমি ফোনটা পকেটে রাখতেই সিনথিয়া হালকা হেসে বলে, আপু আপনাকে অনেক বিশ্বাস করে মনে হচ্ছে। ছোটবেলার বন্ধু, তাই হয়তো। সিনথিয়া মাথা নাড়ে। বুঝলাম। তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বলে, আচ্ছা, আপনি কি সব সময় এত কম কথা বলেন? পরিচয় হতে একটু সময় লাগে। সিনথিয়া হেসে ফেলে। তাহলে আজ পরিচয় হলো, পরের বার এলে আর কম কথা বললে চলবে না। সিনথিয়ার কথায় আমি হালকা হেসে মাথা নাড়লাম। দেখা যাক, আবার আসার সুযোগ হলে চেষ্টা করব। সিনথিয়া ভ্রু উঁচু করে তাকায়। সুযোগ হলে মানে? মনে হচ্ছে আর আসার ইচ্ছেই নেই। এমন তো বলিনি। কথার মানে কিন্তু তাই দাঁড়ায়। আমি কিছু বলার আগেই সে নিজেই হেসে ফেলে। আচ্ছা, মজা করলাম, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি সিরিয়াস হইনি। মুখটা কিন্তু অন্য কথা বলছে। আমি মাথা নেড়ে শরবতের গ্লাসে আরেকটা চুমুক দিই। আপনার অভ্যাস আছে বুঝি মানুষের মুখ দেখে সব বুঝে ফেলার? পুরোটা না, তবে কিছুটা আন্দাজ করতে পারি। ঠিক তখনই ঘড়ির দিকে চোখ যায়। আচ্ছা, এবার তাহলে উঠি।
আমি উঠে দাঁড়াই। সে আমার সঙ্গে দরজা পর্যন্ত আসে। দরজার সামনে এসে আমি বলি, আচ্ছা তাহলে চলি। ঠিক আছে, সাবধানে যাবেন। আমি গেটের দিকে হাঁটতে শুরু করি। তারপর ইঞ্জিন স্টার্ট দিই। বাইকটা ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। বাইকের মিররে শেষবারের মতো তাকিয়ে দেখি সিনথিয়া এখনও গেটের সামনে দাঁড়িয়ে আছে। পরের দিন সকাল, ভার্সিটির ক্যাম্পাসে ঢুকতেই দূর থেকে তানহাকে দেখতে পেলাম। হাতে কয়েকটা বই নিয়ে করিডোরে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিল। আমাকে দেখেই সে হাত নাড়ল। এই মুরাদ, আমি ওর দিকে এগিয়ে গেলাম। কি খবর? খবর তো ভালো। আগে বল, কাল ঠিকমতো গিয়েছিলি তো? হ্যাঁ। সিনথিয়া কিছু বলেছে? না, কাজগুলো দেখে বলল সব ঠিক আছে। আর তুই কল করে জিজ্ঞেস করলেই তো হয়, আবার আমাকে জিজ্ঞেস করছিস কেন? আর এমনি জিজ্ঞেস করলাম। তো বল, তানহার কি বলল? আর কি বলবে? মানে কিছু বলেনি? ও তো খুব কথা বলতে ভালোবাসে। তোকে কি বসিয়ে রাখেনি? আমি হালকা হেসে বললাম, 5 মিনিট বসার কথা ছিল, শেষ পর্যন্ত 20 মিনিট বসে চলে আসলাম। তানহা হেসে উঠল। আমি জানতাম। কি জানতিস? সিনথিয়া কাউকে সহজে ছাড়ে না, বিশেষ করে যদি মানুষটা ভদ্র হয়। তুই আবার এসবও জানিস? ও তো আমার চাচাতো বোন, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। আমি মাথা নেড়ে বললাম, মেয়েটা বেশ ভদ্র। তানহা সঙ্গে সঙ্গে ভ্রু তুলে তাকালো। শুধু ভদ্র? আর কি বলবো? তানহা ঠোঁট চেপে হাসল। আচ্ছা, সুন্দর না? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। সেটা তো দেখলেই বোঝা যায়। তানহা এবার হো হো করে হেসে উঠল। এই প্রথম তোকে কোনো মেয়ের ব্যাপারে নিজে থেকে কিছু বলতে শুনলাম। অত কিছু না, যা সত্যি তাই বললাম। তাই নাকি? হ্যাঁ। তানহা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মুস্কি হেসে বলল, কাল রাতে কিন্তু সিনথিয়া আমাকে ফোন দিয়েছিল। আমি অবাক হয়ে তাকালাম। কেন? ফাইলের কথা বলল। তারপর? তারপর? তানহা ইচ্ছে করে একটু থামল। তারপর তোর কথাও জিজ্ঞেস করছিল। আমার কথা? হুম। কি জিজ্ঞেস করেছে? বলছিল তোমার বন্ধু সবসময় এমন চুপচাপ থাকে, নাকি প্রথম দিন থেকে এমন ছিল। তারপর তুই কি বললি? বলেছি প্রথমে এমনই থাকে, পরে কথা বলতে শুরু করলে আর থামতে চায় না। আরে, আমি নাকি এত কথা বলি? আমার সঙ্গে তো বলিস। আমি কিছু না বলে শুধু হেসে দিলাম। তানহা আমার কাঁধে হালকা চাপড় দিয়ে বলল, যাই হোক, মনে হচ্ছে তোদের প্রথম পরিচয়টা বেশ ভালোই হয়েছে। খারাপ হয়নি। তানহা দুষ্টু হাসি দিয়ে বলল, দেখি সামনে কি হয়। আমার কিন্তু মনে হচ্ছে এটা এখনই শেষ হচ্ছে না। আমি মাথা নেড়ে হেসে বললাম, তুই না সব কিছু নিয়েই বেশি ভাবিস। আমি কিছু ভাবছি না, শুধু আমার চাচাতো বোনকে চিনি আর আমার বন্ধুকেও চিনি, তাই বললাম। আমি আর কিছু বললাম না। দুজনেই ক্লাসের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু তানহার শেষ কথাটা অজান্তেই সারাটা পথ মাথার ভেতর ঘুরতে থাকলো। 2 দিন কেটে যায়। সিনথিয়ার সঙ্গে আর কোনো কথা হয় না। তবে মাঝে মাঝে অকারণেই গেটের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাসিটা মনে পড়ে যায়। বিষয়টা নিয়ে নিজেই নিজের উপর হেসে ফেলে। সেদিন দুপুরে ক্লাস শেষ হতেই তানহা দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। দোস্ত, একটা খবর আছে। তোর খবরগুলো শুনলেই আমার ঝামেলা বেড়ে যায়। আরে না, ভালো খবর। বল। তানহা ব্যাগ থেকে একটা রঙিন কার্ড বের করে আমার হাতে দিল। আগামী শুক্রবার আমাদের ডিপার্টমেন্টে পিকনিক। আমি কার্ডটা দেখে বললাম, জানি তো, নোটিশ দেখেছি। পুরোটা পড়িসনি? কেন? এবার গেস্ট নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। পরিবার বা কাছের আত্মীয়কে নেওয়া যাবে। আমি অবাক হয়ে তাকালাম। তাই নাকি? হুম। আমি কার্ডটা আবার দেখে মাথা নাড়লাম। ভালোই তো। তানহা ঠোঁট কামড়ে হাসল। আর জানিস আমি কাকে নিয়ে যাচ্ছি? কাকে? সিনথিয়া। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। ও যাবে? প্রথমে রাজি হচ্ছিল না, পরে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি। ভালো। তানহা সঙ্গে সঙ্গে আমার মুখের দিকে তাকালো। তুই খুশি? মানে? তুই যতটা শান্ত থাকার অভিনয় করছিস ততটা শান্ত কিন্তু তুই না।
আবার শুরু করলি? আরে বাবা, মজা করছি। আমি ব্যাগটা কাঁধে তুলে হাঁটতে শুরু করলাম। তানহাও পাশে পাশে হাঁটছে। একটা কথা বলি, বল। সিনথিয়া কিন্তু পিকনিকে যাওয়া নিয়ে বেশ এক্সাইটেড। ঘুরতে যেতে কার না ভালো লাগে? শুধু ঘোরার জন্য না, তাহলে? জিজ্ঞেস করছিল তুইও যাবি কি না। আমার কথা জিজ্ঞেস করেছে? হ্যাঁ। ঠিক তখনই ক্লাসরুম থেকে কয়েকজন বন্ধু বেরিয়ে এসে আমাদের ডাক দিল। এই, পিকনিকের বাসে কে কোথায় বসবে সেটা নিয়ে আজকেই লিস্ট করছে, চল। তানহাব আমার দিকে তাকিয়ে বলল, চল। আর হ্যাঁ, শুক্রবার কিন্তু দেরি করিস না। আচ্ছা। শুক্রবার সকাল থেকেই পুরো ক্যাম্পাসে অন্যরকম একটা উৎসবের আমেজ। ডিপার্টমেন্টের সামনে একটার পর একটা বাস এসে দাঁড়িয়েছে। সবাই রঙিন পোশাক পরে ছবি তুলছে। কেউ বন্ধুদের নিয়ে ব্যস্ত, কেউ আবার ব্যাগ গুছিয়ে বাসে তুলছে। আমি একটু আগেই ক্যাম্পাসে পৌঁছে যাই। বাসের পাশে দাঁড়িয়ে ফোন দেখছিলাম। ঠিক তখনই দূর থেকে তানহার গলা ভেসে আসে। এই মুরাদ। আমি মাথা তুলে তাকাই। তানহার পাশেই সিনথিয়া দাঁড়িয়ে। আজ ওকে আগের দিনের চেয়েও আলাদা লাগছে। সাদা আর আকাশি রঙের একটা সালোয়ার কামিজ, মাথার পেছনে আলতো করে চুল বাঁধা, মুখে হালকা হাসি। কোনো বাড়তি সাজ নেই, তবুও চোখ সরিয়ে নেওয়া কঠিন। সিনথিয়া আমাকে দেখেই মুচকি হেসে হাত নাড়ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানহা দুজনের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, আচ্ছা, তোমাদের পরিচয় কি আবার নতুন করে করিয়ে দিতে হবে নাকি? সিনথিয়া সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, একবার পরিচয় হলে সেটা ভুলে যায় না। আমি শুধু হালকা হাসলাম। বাসে ওঠার সময় দেখা গেল বেশিরভাগ সিটই প্রায় ভর্তি। আমি জানালার পাশে একটা সিটে বসে পড়লাম। 2 মিনিট পর তানহা এসে দাঁড়ালো। মুরাদ, একটু সরে বস। আমি অবাক হয়ে তাকালাম। কেন? কারণ সিনথিয়া জানালার পাশে বসতে চায়। আমি উঠে দাঁড়াতেই তানহা হেসে বলল, আরে না, তুই জানালাতেই বস, আমি সিনথিয়ার সাথে বসবো। আমি কিছু বলার আগেই সিনথিয়া এসে বসে পড়ল। সমস্যা তো নেই? না। বাস ছাড়তেই সবাই হইচই শুরু করে দিল। কেউ গান ধরল, কেউ ছবি তুলছে, কেউ আবার একে অপরকে নিয়ে মজা করছে। সিনথিয়া জানালার বাইরে তাকিয়ে আছে। হঠাৎ বলল, জানেন, অনেকদিন পর এভাবে কোথাও যাচ্ছি। তাই? সিনথিয়া মাথা নাড়ল। পড়াশোনা, বাসা, এই দুইটার মধ্যেই সময় কেটে যায়। আমারও প্রায় একই অবস্থা। সিনথিয়া হেসে বলল, তাহলে একটা মিল তো পাওয়া গেল। কিছুক্ষণ পর বাসের ভেতরে গান গাওয়া শুরু হলো। সবাই আমাকে ধরল গান গাওয়ার জন্য। আমি সঙ্গে সঙ্গে আপত্তি করলাম, আমি গান গাইতে পারি না। সেটা আমরা বিচার করব। পুরো বাস হেসে উঠল। শেষ পর্যন্ত সবাই এত জোরাজোরি করলো যে আমাকে একটা পুরনো গান গাইতেই হলো। গান শেষ হতেই সবাই হাততালি দিল। আমি একটু অস্বস্তি নিয়ে বসে পড়লাম। পাশ থেকে সিনথিয়া ধীরে বলল, আপনার ভয়েস তো বেশ সুন্দর। ধন্যবাদ। সে মুচকি হেসে আবার জানালার বাইরে তাকিয়ে রইল। রিসোর্টে পৌঁছানোর পর সবাই যে যার মতো ছড়িয়ে পড়ে। কেউ ক্রিকেট খেলছে, কেউ ছবি তুলছে, কেউ বাগানের দিকে যাচ্ছে। আমি একটু দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে ঠান্ডা পানির বোতল খুঁজছিলাম। ঠিক তখনই পাশ থেকে পরিচিত গলা। একা একা দাঁড়িয়ে আছেন কেন? সবাই খেলছে, আমি দেখছি। আপনি সব সময় দর্শক হয়ে থাকেন নাকি? আমি হেসে ফেললাম। সিনথিয়া মাথা নাড়ল। এটা কিন্তু ভালো না। কেন? সব সময় দূর থেকে দেখলে অনেক সুন্দর মুহূর্ত মিস হয়ে যায়। কথাটা বলে সে আমার হাতে একটা কাগজের কাপ ধরিয়ে দিল। নিন জুস। আমি কাপটা নিয়ে বললাম, আপনি আনলেন কেন? কারণ আপনি আনতেন না। আমি হেসে ফেললাম। এরপর থেকে অদ্ভুত একটা ব্যাপার হতে লাগলো। যখনই আমি কোথাও দাঁড়াই, কিছুক্ষণ পর দেখি সিনথিয়াও সেখানে চলে আসে। আমি ছবি তুলছি না দেখে সে জোর করে গ্রুপ ছবিতে দাঁড় করিয়ে দেয়। সবাই ছবি তুলছে আর আপনি একা একা দাঁড়িয়ে আছেন কেন? ছবি তুলতে তেমন ভালো লাগে না। সিনথিয়া হালকা হেসে বলল। বুঝলাম। কথাটা বলেই সে অন্যদিকে চলে গেল। আমি কয়েক সেকেন্ড ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কেন জানি না মনে হলো
আরেকটু কথা বললে খারাপ হতো না। ঠিক তখনই সবাই গ্রুপ ছবির জন্য ডাকতে শুরু করলো। আমি ধীরে ধীরে সবার পাশে গিয়ে দাঁড়ালাম। কাকতালীয়ভাবে সিনথিয়া আমার কাছাকাছিই দাঁড়িয়েছিল। ছবি তোলা শেষ হতেই সবাই আবার যে যার মতো ছড়িয়ে পড়ল। আমি দূর থেকে দেখলাম সিনথিয়া তানহাদের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। অজান্তেই আমার চোখ কয়েকবার ওর দিকে চলে গেল। রিসোর্টের লেকের পাশটা বেশ শান্ত। আমি ধীরে ধীরে সেদিকে চলে গেলাম। হালকা বাতাস বইছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতেই পেছন থেকে বন্ধুদের ডাক শুনলাম। এই সবাই এদিকে যাচ্ছে, চল। আমি তাদের সঙ্গে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতেই আবার চোখ পড়ল সিনথিয়ার দিকে। সে তানহার সঙ্গে গল্প করতে করতে সামনে হাঁটছে, মাঝে মধ্যে হেসে উঠছে। অদ্ভুত ব্যাপার হলো, ওকে হাসতে দেখলে আমারও অকারণেই ভালো লাগছিল। এতদিন কোনো মেয়েকে দেখে এমন অনুভূতি হয়নি। ঠিক তখনই দুপুরের খাবার জন্য সবাইকে ডাক পড়ল। আমি ধীরে ধীরে বাকিদের সঙ্গে ডাইনিং এরিয়ার দিকে হাঁটতে শুরু করলাম। ডাইনিং এরিয়ায় পৌঁছে সবাই যে যার মতো খাবার নিতে ব্যস্ত হয়ে গেল। আমি একটা প্লেট নিয়ে লাইনে দাঁড়ালাম। খাবার নিয়ে জানালার পাশে একটা টেবিলে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর চোখ পড়ল সামনের দিকে। সিনথিয়া, তানহা আর আরও দু একজনের সঙ্গে বসে গল্প করতে করতে খাচ্ছে, মাঝে মধ্যে হাসছে। অদ্ভুতভাবে আমার চোখ বারবার ওর দিকে চলে যাচ্ছিল। আমি নিজেই মনে মনে হেসে ফেললাম। খাওয়া শেষ করে সবাই রিসোর্টের ভেতরে ঘুরে বেড়াতে শুরু করলো। কেউ লেকের পাশে, কেউ ফুলের বাগানে, কেউ আবার দোলনায় বসে ছবি তুলছে। আমি একা একাই ধীরে ধীরে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে একটা ছোট কাঠের সেতুর ওপর গিয়ে দাঁড়ালাম। নিচে পানির ঢেউ, চারপাশে হালকা বাতাস, জায়গাটা বেশ শান্ত। ঠিক তখনই পাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। জায়গাটা সুন্দর, তাই না? আমি তাকিয়ে দেখি কখন যেন সেও হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। আমি হালকা মাথা নাড়লাম। হ্যাঁ, বেশ শান্ত। সিনথিয়া চারপাশে একবার তাকিয়ে বলল, এত লোকের ভিড়ের মধ্যেও এখানে এসে দাঁড়ালে মনে হয় সব শব্দ যেন দূরে চলে যায়। আমারও এমন জায়গা ভালো লাগে। সিনথিয়া মুচকি হাসল। কথা বলতে বলতে কখন যে 5-10 মিনিট কেটে গেল কেউই খেয়াল করেনি। দূর থেকে তানহারা ডাক দিতেই আমরা পাশাপাশি হাঁটতে হাঁটতে সেদিকে চলে গেলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। সবাই বাসে উঠে নিজে নিজের সিটে বসে পড়ল। ফেরার পথে আগের মতো আর তেমন হইচই নেই। সারাদিনের ঘোরাঘুরি ক্লান্তিতে অনেকেই ঘুমিয়ে পড়েছে। আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ পাশ থেকে খুব আস্তে একটা কণ্ঠ শুনলাম। আজকের দিনটা ভালো কেটেছে। আমি ওর দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, আমারও। এর বেশি আর কোনো কথা হলো না, কিন্তু অদ্ভুতভাবে সেই ছোট্ট কথাটুকুই সারাটা পথ আমার মনে রয়ে গেল। বাস ক্যাম্পাসে এসে থামল। সবাই একে একে নেমে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যেতে লাগলো। আমিও বাইকের কাছে গিয়ে হেলমেট হাতে নিলাম। ঠিক তখনই একবার পেছন ফিরে তাকালাম। সিনথিয়া তানহার পাশে দাঁড়িয়ে কিছু একটা বলছে। হঠাৎই ওর চোখ আমার চোখের সঙ্গে মিলল। সে ছোট্ট করে হাসল। আমিও অজান্তেই হাসলাম। তারপর দুজনেই নিজ নিজ পথে হাঁটতে শুরু করলাম। বাড়ি ফেরার পুরো পথ জুড়েই একটা বিষয় বারবার মনে হচ্ছিল। আজ সারাদিন আমি যতবার হেসেছি তার বেশিরভাগ সময়ই কোনো না কোনোভাবে সিনথিয়া সামনে ছিল। রাত প্রায় 10:30। বাড়ি ফিরে গোসল সেরে বিছানায় শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত, কিন্তু ঘুমের কোনো নামগন্ধ নেই। চোখ বন্ধ করলেই আজকে পুরো দিনটা একের পর এক মনে পড়ছে। আমি বিরক্ত হয়ে পাশ ফিরে শোলাম। একটা দিনের পরিচয়ে কাউকে এতবার মনে পড়ার তো কথা না, তবুও পড়ছে। ফোনটা হাতে নিয়ে অকারণেই গ্যালারিতে ঢুকলাম। আজ পিকনিকের সবাই যে গ্রুপ ছবি তুলেছিল সেগুলো ডিপার্টমেন্টের গ্রুপে এসেছে। একটার পর একটা ছবি দেখতে লাগলাম। একটা ছবিতে চোখ আটকে গেল। সবাই হাসছে, আমিও দাঁড়িয়ে আছি। আমার পাশেই সিনথিয়া। আমি ছবিটা কিছুক্ষণ চুপচাপ দেখলাম, তারপর নিজেই হেসে ফোনটা লক করে রাখলাম। পরদিন সকাল। ভার্সিটিতে গিয়ে ক্লাসে মন বসছিল না। স্যার কি পড়াচ্ছেন কিছুই ঠিকমতো মাথায় ঢুকছে না। বারবার গতকালের কথাগুলো মনে পড়ছে।
ক্লাস শেষে তানহা এসে পাশে বসল। কিরে, আজ এত চুপচাপ কেন? কিছু না। নিশ্চিত? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ। তানহা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, দোস্ত, তোকে অনেক বছর ধরে চিনি। তুই যখন কিছু না বলিস তখনই বুঝি কিছু একটা আছে। আমি এবারও হেসে এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। কিছুক্ষণ চুপ থেকে বললাম, একটা কথা বলবো? বল। আমি গভীর একটা নিঃশ্বাস নিলাম। আমার মনে হয় আমি সমস্যায় পড়ে গেছি। কিসের সমস্যা? আমি কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বললাম, সিনথিয়াকে বারবার মনে পড়ছে। তানহা এবার একদম চুপ হয়ে গেল। আমি আবার বললাম, আগে কখনো এমন হয়নি। ক্লাসে বসে থাকলেও ওর কথাই মনে পড়ে, বাসায় গেলেও মনে হয়। আজ যদি আরেকবার দেখা হতো। আমি একটু থামলাম, তারপর হালকা হেসে মাথা নাড়লাম। মনে হচ্ছে আমি সত্যিই ওর প্রেমে পড়ছি। তানহা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। এবার আর আগের মতো দুষ্টুমি করল না, শুধু শান্ত গলায় বলল, তুই কি শিওর? আমি কোনো দ্বিধা না করে মাথা নাড়লাম। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম হয়তো শুধু ভালো লেগেছে, কিন্তু এখন বুঝছি বিষয়টা তার চেয়ে অনেক বেশি। সকালে ঘুম থেকে উঠেই ওর কথা মনে পড়ে, রাতে ঘুমাতে যাওয়ার আগেও ওর কথাই ভাবি। ও হাসলে আমার ভালো লাগে, ওকে দেখলে অজান্তেই আমার মুখেও হাসি চলে আসে। এগুলো আর সাধারণ কিছু না, আমি সত্যি ওকে পছন্দ করতে শুরু করেছি। তানহা ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি তো অনেক আগে থেকেই বুঝে ফেলেছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। তানহা হেসে বলল, তোকে এত বছর ভালো করে চেনা হয়েছে আমার। আরও বলল, তুই কোনো মেয়ের দিকে দ্বিতীয়বার তাকাস না। আর পিকনিকে আমি কয়েকবার দেখেছি তুই অকারণেই সিনথিয়ার দিকে তাকাচ্ছিলি। আমি লজ্জা পেয়ে অন্যদিকে তাকালাম। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। তারপর আমি বললাম, একটা কথা বলবো? কি? ওর কি কাউকে পছন্দ আছে? তানহা কয়েক সেকেন্ড ভেবে বলল, যতদূর জানি না, তবে আমি কখনো এসব জিজ্ঞেস করিনি। তানহার কথাটা শুনে বুকের ভেতর জমে থাকার চাপটা যেন একটু কমে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, একটা সাহায্য করবি? তানহা আমার দিকে তাকালো। যদি আমার দ্বারা হয় অবশ্যই করব। আমি তাড়াহুড়ো করে কিছু করতে চাই না, শুধু জানতে চাই ও আমাকে কিভাবে দেখে। তানহা হালকা হেসে মাথা নাড়ল। এটা তো ঠিক কথা, আগে সেটা জানা দরকার। কিন্তু একটা কথা, বল। আমার ব্যাপারে কিছু বলবি না। যদি ওর কোনো আগ্রহই না থাকে তাহলে আমি চাই না ও অস্বস্তিতে পড়ুক। তানহা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসল। এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। নিজের কথা ভাবার আগে তুই অন্য মানুষের অস্বস্তির কথা ভাবিস। আমি কিছু বললাম না। তানহা আবার বলল, ঠিক আছে, আমি সরাসরি কিছু বলবো না, শুধু বুঝে দেখব ওর মনে কিছু আছে কি না। আমি মাথা নাড়লাম। পরের 2 দিন তানহা বিষয়টা নিয়ে আর কোনো কথা বলল না। আমিও জিজ্ঞেস করিনি, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত অপেক্ষা কাজ করছিল। 3য় দিনের বিকেলে ক্লাস শেষ হতেই তানহা এসে বলল, চল ক্যান্টিনে যাই। আমি ওর সঙ্গে ক্যান্টিনে গিয়ে বসলাম। চা আসার পরও তানহা কিছু বলছে না। আমি আর থাকতে না পেরে বললাম, কিছু জানলি? তানহা কাপটা নামিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। হুম। কি? প্রথমে একটা প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন? জিজ্ঞেস করেছিলাম মুরাদকে কেমন লাগে। আমি নিঃশব্দে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। তানহা হাসল। প্রথমে কিছু বলেনি, শুধু হেসেছে। তারপর? পরে বলল, তানহা একটু থামল। আরে বল। বলল উনি খুব ভদ্র, খুব শান্ত, ওনার সঙ্গে কথা বললে ভালো লাগে। শুধু এইটুকু? না। আমি তাকিয়ে রইলাম। তানহা হেসে বলল, ও আরও একটা কথা বলেছে। আমি বললাম, কি? বলেছে পিকনিক থেকে আসার পরে কেন জানি বারবার ওনার কথা মনে পড়ে। আমি একদম চুপ হয়ে গেলাম। তানহা এবার হেসে বলল, এখন বুঝলি কেন আমি এতদিন কিছু বলিনি? তানহা আরও বলল,
আমি নিশ্চিত না হয়ে তোকে কোনো আশা দিতে চাইনি। আমি দীর্ঘশ্বাস ছেড়ে হালকা হাসলাম। তাহলে? তাহলে আমার মনে হয় তোদের দুজনেরই একই অবস্থা। আমি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তানহা টেবিলে আঙ্গুল ঠুকতে ঠুকতে বলল, এবার বাকিটা আমার দায়িত্ব। মানে? মানে তোদের একটা সুন্দরভাবে দেখা করিয়ে দেব, তবে এমনভাবে যেন কারো কাছেই জোর করে কিছু মনে না হয়। কিভাবে? আগামী শুক্রবার সিনথিয়ার জন্মদিন। আমরা কয়েকজন মিলে ওদের বাসায় যাব, তুইও যাবি। আমি? হ্যাঁ, সবাই থাকবে, গল্প হবে, ধীরে ধীরে তোরাও আবার স্বাভাবিকভাবে কথা বলবি। তারপর দেখি যদি দুজনেই একই জায়গায় দাঁড়িয়ে আছিস, তখন তুই নিজেই ওকে নিজের মনের কথা বলবি। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। তারপর বললাম, তুই সত্যি এটা করবি? তানহা মুস্কি হেসে বলল, আমি শুধু একটা পরিচয় করে দিয়েছিলাম। এখন যদি দেখি আমার সবচেয়ে ভালো বন্ধু আর আমার সবচেয়ে আদরের চাচাতো বোন একে অপরকে সত্যিই পছন্দ করে, তাহলে তাদের গল্পটা সুন্দরভাবে শুরু করতে সাহায্য করতেই পারি। আমি ধীরে ধীরে হেসে ফেললাম। অনেকদিন পর বুকের ভেতরের অস্থিরতাটা যেন একটু শান্ত লাগছিল। হয়তো এটাই ছিল একটা নতুন গল্পের শুরু। শুক্রবার বিকেল 5টার দিকে আমি তানহাদের সঙ্গে সিনথিয়াদের বাসার সামনে এসে দাঁড়ালাম। হাতে ছোট্ট একটা গিফট বক্স। অদ্ভুতভাবে বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছে। তানহাব আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, এত টেনশন করছিস কেন? টেনশন করছি না। তোর মুখটাই সব বলে দিচ্ছে। আমি কিছু বললাম না। কলিং বেল বাজাতেই দরজা খুলল সিনথিয়া। আজ ও গাঢ় নীল রঙের একটা শাড়ি পরেছে, মুখে সেই পরিচিত হাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলেই আমি গিফটটা ওর দিকে এগিয়ে দিলাম। জন্মদিনের শুভেচ্ছা, আর এটা তোমার জন্য। সিনথিয়া দুহাতে গিফটটা নিয়ে বলল, ধন্যবাদ। এত কষ্ট করার কি দরকার ছিল? বিশেষ দিনের জন্য ছোট্ট একটা উপহার। সিনথিয়ার মুখে আবার সে মিষ্টি হাসিটা ফুটে উঠল। ভেতরে আসুন। ড্রয়িং রুমে ইতিমধ্যে কয়েকজন অতিথি চলে এসেছে। সবাই গল্প করছে। কিছুক্ষণ পর কেক কাটা হলো। হাসি, ছবি আর শুভেচ্ছায় পুরো বাড়িটা জমে উঠল। কেক খাওয়ার সময় তানহা হঠাৎ বলল, সিনথিয়া, মুরাদকে ছাদটা দেখিয়ে আনতো। তোদের ছাদে তো বিভিন্ন প্রজাতির গাছ আছে, মুরাদের আবার গাছ লাগানোর শখ আছে। আমি অবাক হয়ে তানহার দিকে তাকালাম। আমার আবার কবে থেকে গাছ লাগানোর শখ হলো? তানহা আমাকে চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল। সিনথিয়া তানহার দিকে একবার তাকিয়ে হেসে ফেলল। চলুন। আমি ওর সঙ্গে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। ছাদে হালকা বাতাস বইছে। দূরে সূর্য ডুবতে শুরু করেছে। সিনথিয়া প্রথমেই আমাকে সব গাছ দেখাতে লাগলো, বিভিন্ন ফল, সবজি এবং ফুলের গাছ। সে এবং তার বাবা মিলে নাকি এসব করেছেন। তারপর দুজন একপাশে এসে দাঁড়ালাম। কয়েক মুহূর্ত দুজনেই চুপচাপ রইলাম। সিনথিয়া প্রথমে নীরবতাটা ভাঙল। আজ আসবেন সেটা শুনে ভালো লেগেছিল। আমি অবাক হয়ে তাকালাম। সত্যি? হ্যাঁ, পিকনিকের পর তো আর দেখা হয়নি। হ্যাঁ। সিনথিয়া রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকালো। জানেন, আগে ভাবতাম আপনি খুব গম্ভীর ধরনের মানুষ। আসলেই? প্রথম দিন এত কম কথা বলছিলেন, পরে বুঝলাম আপনি শুধু একটু শান্ত স্বভাবের। সবাই প্রথমে এমনটাই ভাবে। সিনথিয়া তাকিয়ে মুস্কি হাসল। কিন্তু এখন আর তা মনে হয় না। এখন কি মনে হয়? মনে হয় আপনি খুব যত্ন নিয়ে মানুষের সঙ্গে মেশেন। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। হালকা বাতাসে সিনথিয়ার কপালের সামনে পড়ে থাকা কয়েকটা চুল বারবার উড়ে আসছিল। সে হাত দিয়ে চুলগুলো কানের পাশে সরিয়ে আবার আমার দিকে তাকালো। কি ভাবছেন? ভাবছি, কিছু কথা অনেকদিন ধরে বলতে চাইছি, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। সিনথিয়া আমার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো। তাহলে আজ বলেই ফেলুন। আমি কয়েক সেকেন্ড ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতরটা আগের চেয়ে আরও জোরে জোরে ধুকপুক করছে। একটা প্রশ্ন করি? করুন। পিকনিকের পর আমার কথা কি কখনো মনে পড়েছে তোমার?
প্রশ্নটা শুনে সিনথিয়া একটু থেমে গেল। ঠোঁটে কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। যদি বলি পড়েছে? তাহলে বলবো, শুধু তোমার একার না, আমারও একই অবস্থা ছিল। সিনথিয়া কিছু বলল না, শুধু শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি গভীর একটা নিঃশ্বাস নিলাম। প্রথম দিন যখন তোমার বাসায় এসেছিলাম, তখন ভাবিনি একটা ছোট্ট পরিচয় এভাবে আমার প্রতিদিনের অভ্যাস হয়ে যাবে। এরপর থেকে অকারণেই তোমার হাসিটা মনে পড়েছে। ক্লাসে, বাসায়, রাস্তায়, কোথাও না কোথাও তোমার কথাই মনে পড়েছে। সিনথিয়ার চোখ দুটো ধীরে ধীরে নরম হয়ে এলো। আমি আবার বললাম, প্রথমে নিজেকে অনেক বুঝিয়েছি, ভেবেছি এটা হয়তো সাময়িক, কিন্তু যত দিন গেছে তত বুঝেছি এটা শুধু ভালো লাগা না। সিনথিয়া খুব আস্তে বলল। আমিও নিজেকে একইভাবে বুঝিয়েছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। সিনথিয়া হালকা হেসে বলল, যেদিন পিকনিক থেকে ফিরলাম সেদিন রাতেও আপনার কথাই মনে হচ্ছিল। পরে নিজেকেই বলছিলাম, এত কম সময়ে কারো কথা এত মনে পড়ে কিভাবে। আমার অজান্তেই মুখে হাসি চলে এলো। আমি এক পা সামনে এগিয়ে গেলাম। তাহলে আমি যা বলতে যাচ্ছি সেটা হয়তো আর একা আমার মনের কথা থাকবে না। সিনথিয়া মাথা নিচু করে মৃদু হাসল। আমি পকেট থেকে ছোট্ট একটা লাল গোলাপ বের করলাম। আসার সময় কিনেছিলাম, কিন্তু দেওয়ার সাহস পাচ্ছিলাম না। গোলাপটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, সিনথিয়া, আমি জানি আমাদের পরিচয় খুব বেশি দিনের না, কিন্তু এই অল্প সময়েই তুমি এমন একজন মানুষ হয়ে গেছো যাকে ছাড়া আমার দিনের কথা ভাবতে কষ্ট হয়। আমি কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাই না, আর তোমার ওপর কোনো চাপও দিতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমি তোমাকে খুব পছন্দ করি, শুধু আজকের জন্য না, আগামী দিনগুলোতেও তোমার পাশে থাকার ইচ্ছা নিয়ে। তুমি কি আমার সঙ্গে এই নতুন পথটা হাঁটতে চাও? ছাদের ওপর কয়েক মুহূর্ত একদম নীরবতা নেমে এলো। সিনথিয়া গোলাপটা হাতে নিল, তারপর ধীরে ধীরে চোখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখের কোণে লাজুক হাসি। জানেন, আমি সবসময় ভাবতাম যদি কোনোদিন কেউ আমাকে নিজের মনের কথা বলে তাহলে সে যেন আপনার মতোই হয়। আমি নিঃশ্বাস আটকে ওর দিকে তাকিয়ে রইলাম। সিনথিয়া লাজুক হেসে বলল, আমিও আপনার সাথে দীর্ঘ পথ পাড়ি দিতে চাই, হাতে হাত রেখে চোখে চোখ রেখে বহু বছর কাটিয়ে দিতে চাই। কথাটা শেষ হতেই আমার মুখে অজান্তেই বড় একটা হাসি ফুটে উঠল। আমি আস্তে করে বললাম, আলহামদুলিল্লাহ। সিনথিয়া মৃদু হেসে গোলাপটা বুকের কাছে ধরে রাখল। ঠিক তখনই তানহা দরজার আড়াল থেকে মুখ বের করে কাশির ভান করল। আমি কি ভুল সময় চলে এসেছি নাকি? আমি আর সিনথিয়া দুজনেই চমকে তাকালাম। সিনথিয়া লজ্জায় সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে গেল। তুই এখানে? তানহা দুই হাত কোমরে দিয়ে বলল, আরে বাবা, 5 মিনিটের জন্য পাঠিয়েছিলাম। তোরা তো মনে হচ্ছে ছাদেই সংসার শুরু করে ফেলেছিস। সিনথিয়া মুখ নিচু করে হেসে ফেলল। আপু, আপু বলে লাভ নেই, সব শুনছি না, কিন্তু শেষে দীর্ঘ পথ পাড়ি দিতে চাই লাইনটা শুধু কানে এসেছে। দেখো, আবার ভুল পথে চলে যেও না, তখন কিন্তু ফিরে আসা কঠিন হয়ে যাবে। আমি মাথায় হাত দিয়ে বললাম, তুই না একদমই ভালো না। আমি ভালো না? আমি না থাকলে তোদের এখনো জি আপনি শরবত খাবেন এই স্টেজেই পড়ে থাকতে হতো। সিনথিয়া এবার আর হাসি আটকাতে পারল না। এটা কিন্তু সত্যি। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুমিও ওর দলে? সিনথিয়া মুস্কি হেসে বলল, একটু তো হবই। বুঝেছি, আজ থেকে আমার বিপক্ষে 2 জন। তানহা মাথা নাড়ল। না, ভুল বলেছিস। তাহলে? আজ থেকে তোরা এক দল, আমি শুধু ম্যাচের রেফারি। 3 জনই একসঙ্গে হেসে উঠলাম। চল, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে একটা ছবি তুলে রাখি, পরে কাজে আসবে। আমি অবাক হয়ে বললাম, কি কাজ? তানহা চোখ টিপে বলল, ছবিটা যখন ভবিষ্যতে তোদের ছেলেমেয়েরা দেখবে তখন বলবে এই দিন থেকেই আম্মু আব্বুর গল্প শুরু হয়েছিল। আমি লজ্জায় কাশির ভান করলাম। তুই থামবি?
সিনথিয়া হেসে মাথা নিচু করে ফেলল। তারপর তিনজন একসঙ্গে ছবি তুললাম। তানহা ইচ্ছা করে আমার এবং সিনথিয়ার আলাদা কয়েকটা ছবি তুলে দিল, সেই সাথে বিভিন্ন পোজ। সিনথিয়া তো লজ্জায় শেষ। লজ্জা পেলে তাকে আরও বেশি সুন্দর লাগে। প্রিয় দর্শক বন্ধুরা, এ ছিল আমাদের আজকের গল্প। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই প্রেমের পরিণতি পূর্ণতা পায়। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমাদের আজকের গল্পটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফেজ।